আপনাদের মুখেও তো মশাই বিভিন্ন কবিতা শুনতে পাওয়া যায়, চারিদিকে নাকি শুনতে পাওয়া যাচ্ছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল হবে শিগগিরই, গদি ছাড়ো তাড়াতাড়ি। এটা কেন বলছেন আপনারা? আরে কি কারণে শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের মতো আমাদের রাজ্যে হতে পারে? দেখুন, মানুষ যখন দেখবেন যে তার পিছতে পিছতে পিঠ দেয়ালে ঠেকে গেছে, মানুষ রিভল্ট করবে। কিন্তু আমি গণতান্ত্রিক পরিসরে আমি কখনোই চাই না গণতন্ত্রের ব্যত্যয় ঘটুক। দেখুন, গণতন্ত্রের নিজস্ব সৌন্দর্য রয়েছে, আর গণতন্ত্রের যারা এই কাঠামো তৈরি করেন এবং যারা বেনিফিশিয়ারি হন, কেউ যদি গণতন্ত্রের যে টার্মস অ্যান্ড কন্ডিশন এটা যদি ভঙ্গ করে, আমি খুব সাধারণভাবে বোঝানোর জন্য বলি, যত বেশি নিম্নচাপ দেবে তত বেশি ঊর্ধ্বচাপ খেতে হবে। তুমি জনগণকে যত বেশি নিম্নচাপ দেবে, তুমি দুর্নীতি করে নিম্নচাপ দেবে, প্রশাসনিক অদক্ষতা নিম্নচাপ দেবে, জনগণকে বিভিন্নভাবে তুমি জ্বালা যন্ত্রণা দেবে, জনগণও তখন কিন্তু তোমার দিকে ধাবিত হবে। সমান উদ্যমী চাপ নিয়ে, সমান জ্বালা যন্ত্রণা নিয়ে জনগণ ধাবিত হবে। এবার এই শিক্ষাটা নিতে হয়, জনগণকে ওই আলটিমেট পজিশনে নিয়ে যাওয়া কখনোই উচিত নয়। একটা ব্যাপার, যে কোনো দেশেই যখন সাধারণ জনগণ ক্ষেপতে শুরু করে, এই যে সেখানকার শাসকদের স্বজন পোষণ, পরিবারতন্ত্র, দিনের পর দিন দুর্নীতি, লুম্ফেন রাজ, লুটপাট করে যাওয়া, এইগুলো দীর্ঘদিন চলার পরে একটা সময় যখন জনগণ এটা সহ্য করতে না পেরে ক্ষেপে যায়, তখন দেখা যায় সবার আগে সেই সরকারের মাথা, দেশের মাথা বা যিনি প্রধান, তিনি ফুটে যান, তিনি হেলিকপ্টার করে টুক করে পালিয়ে যান। কিন্তু বাকি আমচা চামচাগুলো কিন্তু পালাতে পারে না, তারা বেধারক মার খায়, উত্তম মধ্যম খায়। তো আমাদের রাজ্যের আমচা চামচারা এগুলো কি দেখতে পাচ্ছে না? তারা যে এরম বহাল তবিয়েতে বুক ফুলিয়ে মাথার ওপর আমাদের দাদা দিদিরা আছে বলে লুটে যাচ্ছে, তো দাদা দিদিরা যদি ফুরুত করে উড়ে যায়, তো এদের বাঁচাবে কে? তখন তো এদের পিঠেও উত্তম মধ্যম পড়বে। যখন এই পার্থ চট্টোপাধ্যায় অ্যারেস্ট হন, তখন তাকে বলা হয়েছিল যে তুমি তোমার নিয়ারেস্ট কাউকে ফোন করো, মানে এটা আমাদের আইনি রীতিনীতি, এবং সুপ্রিম কোর্ট বলেও দিয়েছে যে তাকে সেই সুযোগ দিতে হবে, ইনফর্ম করা। তো উনি ওনার দিদিকে ফোন লাগান, ওনার ফোনে দিদি বলেছে, একবার রিং হয়ে যায় ফোন তোলে না, দুবার রিং হয়ে যায় ফোন তোলে না, তিনবার রিং হয়ে যায় ফোন তোলে না। আর দিদিকে বুঝতেই পারছেন, পার্টির নাম্বার 2 এর ফোন পার্টির নাম্বার 1 তোলে না। ওই পরিবেশে আপনার মনে হয় যে অ্যারেস্ট হয়ে যাচ্ছে, এখন সমস্ত কিছু, এই গণতন্ত্র রয়েছে, সমস্ত কিছুই রয়েছে, সেখানে পার্টির নাম্বার 2 এর ফোন পার্টির নাম্বার 1 তোলে না, ওই পরিস্থিতিতে আপনি মনে করছেন এই যে আমচা চামচা যা বলছেন তাদেরকে কেউ রক্ষা করতে আসবে? দেখুন, এটাই স্বাভাবিক নিয়ম গণতন্ত্রের। অনেকেই ভুলে যান যে আলটিমেট এই সিস্টেমটা জনগণের দ্বারা তৈরি, জনগণের হিতার্থে তৈরি। এইটা যখন ভুলে গিয়ে যখন ব্যক্তি হিতার্থে এই সিস্টেমটাকে ব্যবহার করতে শুরু করেন না, যখন আপনি কালীঘাটে 3টে রাস্তার পরে 35টা প্লট কিনছেন, পরিবারের 35টা প্লট হচ্ছে, এটা জনগণের হিতার্থে নয়, জনগণের দ্বারা সিস্টেমের ফলে আপনি বেনিফিটেড হচ্ছেন, এবং সেই বেনিফিটটা আপনি ব্যক্তি স্বার্থে ব্যবহার করছেন। তখন জনগণ কিন্তু এটা দেখছে, দেখতে 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 একসময় জনগণ দিচ্ছে চাকরির জন্য 15 লাখ, এই ওই অমুক প্রকল্পের 7,000। আমি আজকে দেখছিলাম তৃণমূলের এক প্রধান, তার স্বামী, মহিলা প্রধানের স্বামী, এক ভিখারির কাছ থেকে 7,000 টাকা চেয়েছে, শেয়ারও করেছে আমার সমাজ মাধ্যমে। এইটা হচ্ছে, জনগণ কতদিন সহ্য করবে? আমি অবাক হব না জনগণ যদি কালকে বলে ওই 35টা প্লটে, বেশি দূর না, কালীঘাটের ওই ফুটপাতবাসী বলতে শুরু করে, না এই আমাদেরই তো সম্পদ, চলো দখল করি, অকুপাই কালীঘাট। দেখুন, আপনাদের যদি আমরা না চিনতাম, একটা প্রবাদ আমরা সত্যি বলে মনে করতাম, সেটা হচ্ছে চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। এই প্রবাদটা কিন্তু সত্যি হয়েই গেছিল। কোথা থেকে আপনারা উড়ে এসে জুড়ে বসলেন, বসে সব চুরিগুলো ধরতে শুরু করলেন। এবার এই চুরিগুলো যদি এরকমভাবে ধরতে শুরু করেন, তো তো সব কিছুই তো এই সরকারের যা ফন্দি করছে, সবই তো মাঠে মারা পড়ে যাচ্ছে। দেখো, এবার এটা বলি, এই যে মামলাটি ছিল না, এই মামলাটি ছিল মূলত চাকরি সংক্রান্ত মামলা। আর যারা
ঘুষের টাকা খেলো, তার জন্যই তো তারা তো এই এখন হাসপাতালে বসে বা জেলে বসে, পার্থ চ্যাটার্জিরা। সেটাই হচ্ছে সিবিআই তদন্ত। সিবিআই ক্রিমিনালিটি তদন্ত করে, ইডি এই টাকা পয়সার তদন্ত করে, অর্থাৎ মানি ট্রেলটা দেখে। এই যে ইডি এবং সিবিআই যে তদন্ত করছে, এটা মূলত ওই ক্রিমিনালিটি তদন্ত। আর এই যে গোটা নিয়োগ প্রক্রিয়া কেন বাতিল হলো, তার কারণ হচ্ছে একটি ত্রুটিপূর্ণ পদ্ধতি, নাম্বার 1। নাম্বার 2, এখান থেকে পদ্ধতিটি এতটাই ত্রুটিযুক্ত করেছেন যে কে টেন্টেড কে আনটেন্টেড এটা সেগ্রিগেশন করে দিতে পারেনি বা সম্ভব হয়নি। না আদালতের দ্বারা সম্ভব হয়েছে, না এই সিস্টেম যারা বর্তমানে ক্ষমতায় আছে তাদের দ্বারা সম্ভব হয়েছে। মানে সিস্টেমটাকে এতটাই করাপ্ট বানিয়েছে। যদি এতটা লেস করাপ্ট বানাতেন যে টেন্টেড, হ্যাঁ দেখা যাচ্ছে, খালি চোখে দেখা যাচ্ছে এই ব্যক্তিরা টেন্টেড, এর বাইরের ব্যক্তিরা টেন্টেড নয়, কিন্তু পদ্ধতিতে এতটাই ত্রুটিযুক্ত করেছেন যে গোটা পদ্ধতিটাই ত্রুটিযুক্ত হয়ে গেছে। এর ফলে হ্যাঁ নিশ্চিতভাবে এখানে কি সবাই টাকা দিয়েছে? না, দেয়নি। কিন্তু যে টাকা দেয়নি, কে এই ত্রুটির বা এই দুর্নীতির বেনিফিট পায়নি, সেটা আইডেন্টিফাই করা কঠিন হয়ে গেছে। আমি রাস্তায় দাঁড়িয়ে ক্লেম করছি, আমি স্কুলে বসে ক্লেম করছি যে আমি কোনো পয়সা দিইনি, কিন্তু এটা তো যথেষ্ট নয়। বলছেন আমি কেন সাফার করবো? আরে গণতন্ত্র রয়েছে, মানে এই জুডিশিয়ারি রয়েছে, এই সিস্টেম রয়েছে, মমতা ব্যানার্জি রয়েছে, নরেন্দ্র মোদী রয়েছে, তারপরেও তো ফুটপাতে মানুষকে থাকতে হচ্ছে, তাই না? ফুটপাতের অনেক শিক্ষার্থী, অনেক মানুষ, তারা তো শিক্ষা পাচ্ছে না, তারা স্কুলে যেতে পারছে না, তারা মিড ডে মিল পায় না, তাদের মাথার উপরে ছাদ নেই। কলকাতা শহরে কতজন ফুটপাতে বাস করে না? এই সিস্টেমটা সঠিক সিস্টেম, একেবারে সব ফুলপ্রুফ সিস্টেম হয়ে গেছে, হয়নি। কি করা যাবে? আপনি তো সেদিন বলেন না, যেদিন দেখেন যে ফুটপাতে একজন মানুষ শিক্ষা পাচ্ছে না, তার মাথায় ছাদ নেই, চলুন আজকে বিপ্লব করি। মমতা ব্যানার্জি, এই যে অনেকেই বলার চেষ্টা করেন যে মমতা ব্যানার্জির মন খুব কেঁদেছে, তাই গ্রুপ সি গ্রুপ ডির এমপ্লয়ীদের তিনি ভাতা দেওয়ার ব্যবস্থা করেছেন। আচ্ছা, মনটা কই ফুটপাতের ওই কালীঘাটের ফুটপাতের শিশুর জন্য কাঁদে না? আমি ছেড়ে দিলাম অন্য জায়গার শিশুদের কথা, মুর্শিদাবাদের শিশু, নদিয়ার শিশু, বীরভূমের শিশু ছেড়ে দিলাম। ওই কালীঘাটের ফুটপাতের শিশুগুলোর জন্য আহারে, ও ফুটপাতের শিশু এত অবস্থায়, মাথায় ছাদ নেই, এখন জল পড়ছে, চলো আমার ভাই পড়তে বিরাট বাড়ি, চলো 550টা ফুটপাতের শিশুকে চলো ওই বাড়িতে রেখে দিই, চলো। তাদের জন্য তো মন কাঁদে না। ও মন কাঁদছে বৃষ্টি মুখার্জির জন্য, যে 15 লাখ টাকা করে দিল, তাকে 25,000 টাকা মাসে ভাতা দিতে হবে, না হলে সে এসে পিঠের চামড়া তুলে নেবে ওই জন্য। এটা বাস্তব সত্য। তাহলে মন কাঁদছে কার জন্য? সিলেক্টিভ মন কাঁদা, যে আপনাকে টাকা দিয়েছিল, যে আপনাকে বেনিফিট পৌঁছে দিয়েছিল, তার জন্য মন কাঁদছে। আপনি সিস্টেমে যদি পরিবর্তনের করার কথা বলে, সর্বপ্রথম তো সব থেকে বেশি যে বঞ্চিত, তার জন্য ভাববেন। তার জন্য ভেবেছেন?